বাংলাদেশে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে রাজনৈতিক অঙ্গন যেন ততই উত্তপ্ত হয়ে উঠছে তাই না? হ্যাঁ, একদম ঠিক। এটা প্রতিবারই দেখা যায়। সম্প্রতি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি মানে এনসিপির নেতা তারিকুল ইসলামের কিছু মন্তব্য কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ, আমি দেখেছি। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপির বিরুদ্ধে কিছু বেশ গুরুতর অভিযোগ এনেছেন। সহিংসতা আর আসন্ন নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঠিক। তো আজ আমরা ঠিক এটাই করতে চাই, তারিকুল ইসলামের এই বক্তব্যগুলো একটু কাটাছেঁড়া করে দেখব, এর ভেতরের বিষয়গুলো বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ জানেন তো, তারিকুল ইসলামের কথাগুলো শুধু একটা দলের দিকে আঙুল তুলছে না। হুম। এগুলো আসলে নির্বাচন কমিশন এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েই একটা বড় প্রশ্ন তৈরি করছে। ঠিক। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল তারিকুল ইসলামের এই বক্তব্যগুলো, বিশেষ করে নির্বাচন কমিশনে ঘটে যাওয়া একটা কথিত ঘটনা এবং তার সুদূরপ্রসারী প্রভাব নিয়ে তার যে বিশ্লেষণ সেটা। আচ্ছা, তাহলে আমাদের লক্ষ্যটা পরিষ্কার। তারিকুল ইসলামের অভিযোগ আর বিশ্লেষণগুলোকে আমরা খুঁটিয়ে দেখব, এর পেছনের যুক্তিগুলো বোঝার চেষ্টা করব, আর বাংলাদেশের রাজনীতি আর নির্বাচনের পরিবেশে এর সম্ভাব্য তাৎপর্য কী হতে পারে তা নিয়ে কথা বলবো। ঠিক আছে, শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমে আসি মূল অভিযোগে। তারিকুল ইসলাম ঠিক কী বলছেন বিএনপিকে নিয়ে? তারিকুল ইসলামের বক্তব্যের একেবারে কেন্দ্রে আছে বিএনপির রাজনৈতিক কৌশল নিয়ে তার একটা পর্যবেক্ষণ। উনি বেশ সরাসরি অভিযোগ করছেন যে বিএনপি নাকি সহিংসতা যাকে বলে মারামারি হানাহানির পথ বেছে নিয়েছে। ওহ, এটা তো বেশ বড় অভিযোগ। কোনো নির্দিষ্ট ঘটনার কথা কি উনি বলেছেন? হ্যাঁ, বলেছেন। প্রমাণ হিসেবে উনি একটা নির্দিষ্ট ঘটনার দিকেই মূলত ফোকাস করছেন। সেটা হলো নির্বাচন কমিশনের ভেতরে ঘটে যাওয়া একটা বেশ অপ্রীতিকর ঘটনা। নির্বাচন কমিশনের ভেতরে ভেতরে ঘটনা ঘটেছে, সেটা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, সেটাই। তারিকুল ইসলামের ভাষ্য অনুযায়ী নির্বাচন কমিশনে তখন একটা মামলার শুনানি চলছিল। কিসের শুনানি ছিল, কিছু বলেছেন? সম্ভবত কোনো নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত কিছু হবে। বিস্তারিত বলেননি, তবে এটাই আন্দাজ করা যায়। আচ্ছা। তো সেই শুনানির সময়ে এনসিপির একজন নেতা তারিকুল ইসলাম তাকে আতাউল্লাহ ভাই বলে উল্লেখ করেছেন। হ্যাঁ। তিনি নাকি বিএনপি কর্মীদের দ্বারা শারীরিকভাবে আক্রান্ত হন, তাকে মারধর করা হয় এরকম। নির্বাচন কমিশনের ভেতরে শুনানির সময়? হ্যাঁ, এবং তারিকুল ইসলাম আরও জোর দিয়ে বলছেন যে পরে নাকি বিএনপি নেত্রী রুমিন ফারহানাও ঘটনার দায় স্বীকার করেছেন। সত্যি স্বীকার করেছেন? তারিকুল ইসলামের দাবি অন্তত সেরকমই। উনি বলছেন রুমিন ফারহানা নাকি বলেছেন যে হ্যাঁ, তার দলের কর্মীরাই এই কাজটা করেছে। যদি এই কথিত স্বীকারোক্তি সত্যি হয়, তাহলে এর রাজনৈতিক ওজন কিন্তু অনেকখানি। অবশ্যই। নৈতিক সংঘাত তো আমরা রাস্তায় দেখি, অফিসের সামনে দেখি, কিন্তু নির্বাচন কমিশনের মতো একটা জায়গায় কেন? এক্স্যাক্টলি। এটাই কিন্তু তারিকুল ইসলামের যুক্তির একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, নির্বাচন কমিশন তো শুধু একটা অফিস না, তাই না? না, তা তো নয়, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক। দেশের পুরো নির্বাচনী ব্যবস্থা চালানো, তার নিরপেক্ষতা ধরে রাখা, এই বিরাট দায়িত্বটা কমিশনের ওপর। তাই এই জায়গাটাকে আমরা বলি খুবই সংবেদনশীল বা স্পর্শকাতর জায়গা। এখন এমন একটা জায়গায় যেখানে আইন মেনে একটা বিবাদের মীমাংসা হওয়ার কথা, সেখানে যদি এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায়, তাহলে বিষয়টা কিন্তু আর শুধু আইন শৃঙ্খলার অবনতি থাকে না। আপনি বলতে চাইছেন এটা আসলে প্রতিষ্ঠানটার প্রতি একটা চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ তো বটেই, তার চেয়েও বড় কথা, এটা আইনের শাসন আর প্রাতিষ্ঠানিক যে রীতিনীতি আছে তার প্রতি একটা চরম অশ্রদ্ধা দেখানো। ঠিক। ভাবুন একবার, একটা নিয়ন্ত্রিত পরিবেশে যেখানে ধরে নেওয়া হচ্ছে সবাই নিয়ম মেনে চলবে, সেখানে যদি গায়ের জোর খাটানো হয়, তাহলে সেটা কি বার্তা দেয়? হ্যাঁ, খুবই নেতিবাচক বার্তা দেয়। তারিকুল ইসলাম হয়তো এটাই বলতে চাইছেন যে যারা এমন একটা সুরক্ষিত আর নিরপেক্ষ বলে ধরে নেওয়া জায়গায় সহিংসতা করতে দ্বিধা করে না, তারা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে কি করবে সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। একদম। ভোটকেন্দ্র তো আরও অনেক কম নিয়ন্ত্রিত পরিবেশ, তাই না? তার তারিকুল ইসলাম এই ঘটনাটাকে একটা বিচ্ছিন্ন একটা সাধারণ মারামারির ঘটনা হিসেবে দেখছেন না? না না, একেবারেই না। তিনি এটাকে মোটেই বিচ্ছিন্ন ঘটনা মানতে রাজি নন। তিনি কি এর সাথে ভবিষ্যতের কোনো লিঙ্ক করছেন? ঠিক তাই।
তার কথা শুনলে স্পষ্ট বোঝা যায় তিনি এটাকে দেখছেন ভবিষ্যতে নির্বাচনের স্বচ্ছতার উপর একটা বড় হুমকি হিসেবে। হুম। উনি সরাসরি আশঙ্কা প্রকাশ করছেন, বলছেন যারা নির্বাচন কমিশনের মতো জায়গায় প্রতিপক্ষের উপর চড়াও হতে পারে। তারা নির্বাচনের দিন কেন্দ্র দখল বা ভোট ডাকাতি করবে না, তার গ্যারেন্টি কি? ঠিক। তার ভাষায় এটা নাকি বিএনপির ভোট ডাকাতির যে পরিকল্পিত ষড়যন্ত্র তারই একটা অংশ। পরিকল্পিত ষড়যন্ত্র, এই কথাটা কিন্তু বেশ ভারী। অবশ্যই। এর মানে কি? এই যে তারিকুল ইসলাম মনে করছেন এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া উত্তেজনার ফল নয়, বরং বিএনপির একটা সোচা চিন্তা করা কৌশল। হ্যাঁ, তার কথার সুর তো অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে। তিনি বোঝাতে চাইছেন যে নির্বাচন কমিশনের ঘটনাটা আসলে বিএনপির একটা বৃহত্তর পরিকল্পনার অংশ। কি সেই পরিকল্পনা? লক্ষ্য হল গায়ের জোরে বা শক্তি প্রয়োগ করে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করা। এটা নিছক অভিযোগ নয়, বুঝলেন? এটা প্রতিপক্ষের উদ্দেশ্য নিয়েই একটা বিরাট প্রশ্ন তোলা। তিনি আসলে এই ঘটনার ভিত্তিতে বিএনপির ভবিষ্যৎ আচরণ সম্পর্কে একরকম পূর্বাভাস দিচ্ছেন। কিন্তু তারিকুল ইসলামের উদ্বেগ কি শুধু এই কেন্দ্র দখল বা ভোট ডাকাতির আশঙ্কার মধ্যে সীমিত, নাকি উনি রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠান নিয়েও কিছু বলেছেন? হ্যাঁ, বলেছেন। উনি তার যুক্তির পরিধিটা আরও বাড়িয়েছেন। কি রকম? উনি অভিযোগ করছেন যে বিএনপি নাকি শুধু নির্বাচন কমিশন বা ভোট কেন্দ্র নিয়েই ভাবছে না, তারা একই সাথে স্থানীয় প্রশাসন, বিশেষ করে পুলিশকেও প্রভাবিত করার চেষ্টা করছে। পুলিশকে কিভাবে? তার ভাষ্যমতে বিএনপি নাকি সারা দেশে থানাগুলোতে এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছে যেখানে পুলিশ তাদের প্রতি একটু নরম থাকে, তাদের কর্মকাণ্ডে বাধা না দেয়। ইন্টারেস্টিং। উনি বলছেন বিএনপি নাকি এই ধারণা ছড়াচ্ছে যে আরে আমরাই তো ক্ষমতায় আসছি সামনে, তো পুলিশ যেন তাদের কথায় ওঠে বসে বা একরকম তাবেদারি করে। এটাকে উনি কি বলছেন? কোনো বিশেষ শব্দ ব্যবহার করেছেন? হ্যাঁ, উনি এটাকে বলছেন এক ধরনের অভয়ারণ্য তৈরির চেষ্টা। অভয়ারণ্য তৈরির চেষ্টা, মানে আইনের ধরাছোঁয়ার বাইরে থাকার মতো একটা পরিস্থিতি। এটা তো সাংঘাতিক অভিযোগ। খুবই গুরুতর অভিযোগ। উনি কি এর কোনো উদাহরণ দিয়েছেন, এই পুলিশকে প্রভাবিত করার চেষ্টার? উনি একটা ঘটনার কথা উল্লেখ করেছেন বটে। বলছেন যে কোথাও নাকি থানায় ঢুকে ওসির ওপর হামলা করা হয়েছে। বলেন কি? হ্যাঁ, যদিও এই অভিযোগের সপক্ষে খুব বিস্তারিত তথ্য বা কোনো নির্দিষ্ট ঘটনার বিবরণ তার কথায় পাওয়া যায়নি। আচ্ছা। তবে এই উদাহরণটা উনি ব্যবহার করেছেন তার মূল পয়েন্টটাকে প্রতিষ্ঠা করার জন্য। আর তার মূল পয়েন্টটা কি? মূল পয়েন্টটা হল বিএনপি ক্ষমতার লোভে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে কর্তৃত্ব সেটাকে পরিকল্পিতভাবে চ্যালেঞ্জ করছে বা দুর্বল করে ফেলার চেষ্টা করছে, সেটা নির্বাচন কমিশনই হোক বা স্থানীয় পুলিশ প্রশাসন। বুঝতে পারছি। এই যে দুটো পয়েন্ট, ১ নির্বাচন কমিশনে কথিত হামলা, আর ২ প্রশাসনকে বা পুলিশকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ, এই দুটোকে তারিকুল ইসলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে কিভাবে মেলাচ্ছেন? বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে কিছু বলছেন? এখানেই তিনি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং তাদের অধীনে নির্বাচনী পরিবেশ তৈরির যে সক্ষমতা তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। কি বলছেন উনি? তারিকুল ইসলামের মূল্যায়ন হল দেশে এখনও নির্বাচনের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, সব দলের জন্য সমান সুযোগ সেটা এখনও নেই। তার মানে পরিস্থিতি এখনও সবার জন্য সমান নয়, এটাই তার মত। হ্যাঁ, যা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য শর্ত সেটাই অনুপস্থিত বলে তিনি মনে করছেন। তার মানে কি উনি পরোক্ষভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলছেন? কিছুটা সেরকমই। উনি কি সরাসরি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে কোনো ইঙ্গিত করছেন? একেবারে নাম ধরে হয়তো বলছেন না, কিন্তু তার প্রশ্নগুলো কিন্তু সরকারের সক্ষমতা নিয়েই। যেমন? উনি ডক্টর ইউনূসের কাছে জানতে চেয়েছেন, আচ্ছা, আইন প্রয়োগকারী সংস্থাগুলো, বিশেষ করে পুলিশ, তারা কি আদৌ সেই অবস্থায় আছে যেখানে নির্বাচনের দিন কেন্দ্র দখলের মতো ঘটনা শক্ত হাতে সামলাতে পারবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারিকুল ইসলামের নিজের কথায়, পুলিশের মধ্যে কি সেই মানসিকতা তৈরি হয়েছে যে কেউ গায়ের জোরে কিছু করতে এলে তারা বাধা দেবে? তার নিজের পর্যবেক্ষণ কি? তার পর্যবেক্ষণ হল পুলিশকে এখনও সেই দৃঢ় অবস্থানে দেখা যাচ্ছে না। এটা আসলে এক অর্থে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আইন শৃঙ্খলার প্রস্তুতি নিয়ে তার একটা গভীর সংশয় প্রকাশ। তাহলে তারিকুল ইসলামের বিশ্লেষণ অনুযায়ী সমস্যাটা শুধু বিএনপির মতো একটা রাজনৈতিক দলের আচরণে সীমাবদ্ধ নয়? না, একেবারেই নয়। বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা এবং তাদের কাজ করার ক্ষমতা নিয়েও বড় প্রশ্ন উঠে যাচ্ছে। ঠিক তাই।
উনি তো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও বিশেষভাবে সরব হয়েছেন, তাই না? হ্যাঁ, নির্বাচন কমিশন নিয়ে উনি বেশ সমালোচনা মুখর। কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিয়ে সরাসরি উদ্বেগ জানিয়েছেন। পক্ষপাতমূলক আচরণ। হ্যাঁ, আচ্ছা। এবং এখানেই উনি একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছেন, যেটা বেশ লক্ষ্য করার মতো। কি সেই পার্থক্য? উনি বলছেন এই নির্বাচন কমিশন হয়তো একটা নির্বাচন উপহার দিতে পারবে, মানে নির্বাচনের আয়োজনটা, আনুষ্ঠানিকতাটা হয়তো তারা করে ফেলতে পারবে, কিন্তু একটা জেনুইনলি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মতো যোগ্যতা এই কমিশনের আছে কিনা বা তারা সেটা অর্জন করতে পেরেছে কিনা তা নিয়ে তিনি খুবই সন্দেহান। বাহ, ইন্টারেস্টিং পয়েন্ট। মানে নির্বাচন আয়োজন করার ক্ষমতা আর নিরপেক্ষতা নিশ্চিত করার যোগ্যতা, এই দুটো যে এক নয়, সেটাই তিনি বলতে চাইছেন। একদম, আপনি ঠিক ধরেছেন। এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন। আর এখানেই কি উনি নির্বাচন কমিশনের ভেতরের ওই কথিত সহিংসার ঘটনাটাকে আবার সামনে আনছেন? ঠিক তাই। উনি ওই ঘটনাটাকেই তার যুক্তির সপক্ষে একটা প্রমাণ হিসেবে হাজির করছেন। কিভাবে? তার প্রশ্নটা খুব সহজ, যে কমিশন তার নিজেদের অফিসের ভেতরেই নিরাপত্তার শৃঙ্খলা নিশ্চিত করতে পারে না, যেখানে এক পক্ষ নাকি অবাধে অন্য পক্ষের ওপর হামলা চালাতে পারে, এরকম অভিযোগ উঠছে। সেই কমিশন দেশজুড়ে লক্ষ লক্ষ ভোটকেন্দ্রে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে, এই বিশ্বাসটা রাখা যায় কিভাবে? যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয়। তার মতে এই ঘটনাটাই কমিশনের সক্ষমতা, এবং তার চেয়েও বড় কথা, তাদের নিরপেক্ষতা নিয়ে একটা গম্ভীর প্রশ্ন তৈরি করে ফেলেছে। তাহলে যদি আমরা পুরো বিষয়টা একটু গুছিয়ে বলি, তারিকুল ইসলামের মূল বক্তব্য হল ১. বিএনপি সহিংসতার রাজনীতি করছে, যার উদাহরণ নির্বাচন কমিশনের ঘটনা। হ্যাঁ। ২. তিনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না, বরং আসন্ন নির্বাচনে সম্ভাব্য কারচুপি, যেমন কেন্দ্র দখল, ভোট ডাকাতি, এসবের একটা বৃহত্তর পরিকল্পনার অংশ মনে করছেন। ঠিক। ৩. তিনি আরও দাবি করছেন যে বিএনপি স্থানীয় প্রশাসন, বিশেষ করে পুলিশকে প্রভাবিত করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে নিজেদের জন্য সুবিধা আদায়ের চেষ্টা করছে। হ্যাঁ, এই অভিযোগগুলি উনি করছেন। এবং এই সব কিছুর পরিপ্রেক্ষিতে তিনি মনে করছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এখনও একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও যোগ্যতা দুটোই প্রশ্নবিদ্ধ। তার ফাইনাল কথা হলো, এই পরিস্থিতিতে একটা সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা খুবই কঠিন, হয়তো অসম্ভব। ধরে যা কিছু আলোচনা করলাম তা কিন্তু একজন নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা এনসিপির তারেকুল ইসলামের নিজের বক্তব্য, তার উত্থাপিত অভিযোগ এবং তার নিজস্ব বিশ্লেষণ। একদম। আমরা শুধু চেষ্টা করেছি তার যুক্তির ধারাটা, তার উদ্বেগের কারণগুলো তুলে ধরতে, ঠিক যেমনটা তিনি বলেছেন। এই আলোচনায় যে অভিযোগগুলো উঠে এসেছে সেগুলো সত্যতা যাচাই করা বা কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষ নেওয়া কোনোটাই আমাদের উদ্দেশ্য নয়। একেবারেই না। আমাদের কাজ হলো যে সূত্র থেকে আমরা তথ্য পাচ্ছি সেই সূত্রের বক্তব্য এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা, যাতে শ্রোতারা একটা সামগ্রিক চিত্র পান এবং নিজেরা বিচার বিশ্লেষণ করতে পারেন। ঠিক। এক্ষেত্রে আমরা দেখলাম কিভাবে একটা নির্দিষ্ট কথিত ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক পক্ষ তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনছে, এবং একই সাথে দেশের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে। এটা আসলে বাংলাদেশের রাজনীতির যে জটিল সমীকরণ সেটাকেই তুলে ধরে। ঠিক তাই। আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে একটা নির্দিষ্ট অভিযোগকে একটা বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে বসানো হচ্ছে এবং তার মাধ্যমে নির্বাচনী স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করা হচ্ছে। আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে, তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। প্রশ্নটা আজকের আলোচনার সূত্র ধরেই ভাবা যেতে পারে। যখন একজন রাজনৈতিক নেতা, তিনি যে দলেরই হন না কেন, যখন তিনি প্রাতিষ্ঠানিক অখণ্ডতা, রাজনৈতিক দলগুলোর আচরণ এবং সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেন, তখন এর বৃহত্তর তাৎপর্যটা কি দাঁড়ায়? ভাবনার বিষয়। একটা দেশের নির্বাচন প্রক্রিয়াকে সব দলের কাছে এবং দেশের সাধারণ মানুষের কাছে সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ঠিক কী ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দরকার, বা কী ধরনের স্বচ্ছ প্রক্রিয়া বা পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়ে, যা এই ধরনের গভীর উদ্বেগগুলোকে কার্যকরভাবে মোকাবেলা করতে পারবে। এটা নিয়ে নিশ্চয়ই ভাবনার অনেক অবকাশ আছে। অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে এই গভীর আলোচনার জন্য।
আপনাকেও ধন্যবাদ। বিএনপি রাজনীতি করে মারামারি, কাটাকাটি, হানাহানির। তারা এতটাই মারামারি, হানাহানি রাজনীতিটা করে যে তারা ইলেকশন কমিশনের ভেতরে ঢুকে একটা রাজনৈতিক দলের নেতাকে তারা পেটাচ্ছে। বিএনপি নেত্রী রুবিন ফারহানা কিন্তু তিনি খুব সাহসিকতার সাথে বলেছেন যে আমার লোকগুলোই তাদেরকে পিটিয়েছে। তিনি কিন্তু অ্যাকনলেজ করেছেন, তিনি কিন্তু স্বীকার করেছেন যে তিনি তার লোকগুলো এনসিপি যে নেতা ছিলেন সেখানে উপস্থিত আতাউল্লাহ ভাইকে বিএনপি নেতারা, বিএনপির যারা কর্মী যারা ছিলেন তারা সেখানে পিটিয়েছে। অর্থাৎ তিনি ইলেকশন কমিশনের মতো একটি স্পর্শকাতর জায়গায় তিনি একজন নেতাকে পিটাতে পারেন। তো এই ধরনের বিএনপি নেতৃত্ব তারা ইলেকশনের সময় তারা কেন্দ্র দখল করবে না, সেই গ্যারান্টি তো আসলে কখনোই দেওয়া সম্ভব না। এবং এটি আজকের ইলেকশন কমিশনে বিএনপি যে মারামারি করেছে, যে সহিংসতা তৈরি করেছে, এটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আগামী নির্বাচনে ভোট ডাকাতি করার জন্য তারা পরিকল্পিত ষড়যন্ত্র তারা অলরেডি হাতে নিয়ে রেখেছে। এবং সেটির প্রমাণ কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি যে বাংলাদেশের কোনো থানাকে তারা তাদের স্বকীয়তা বজায় রেখে কাজ করার কোনো সুযোগ প্রদান করেনি। বরং আমরা দেখেছি প্রত্যেকটি থানায় তারা একটা অভয়ারণ্য তৈরি করে রেখেছে যে তারা কিন্তু সামনে সংসদে যাবে, তারা কিন্তু সামনে ক্ষমতায় যাবে। প্রশাসন যেন তাদের সাথে সহনশীল আচরণ যেন করে, তাদের তাবেদারি যেন করে, সেই ধরনের একটা অবস্থা কিন্তু বিএনপি তার জায়গা থেকে সারা বাংলাদেশের মধ্যে তৈরি করেছে। এবং তারই ফলস্বরূপ কিন্তু আমরা দেখেছি যে থানায় গিয়ে বিএনপি নেতারা ওসিকে পর্যন্ত পেটাচ্ছে, তারা ইলেকশন কমিশনের ভেতরে ঢুকে রাজনৈতিক দলের নেতাকে তারা পেটাচ্ছে। তো আপনারাই বলুন যে যেই বিএনপি ইলেকশন কমিশনের ভেতরে ঢুকে ইলেকশনের ভেতরে, সেখানে কিন্তু একটা মামলার হিয়ারিং হচ্ছিল, অর্থাৎ একটা মামলা শুনানি, একটা আঞ্চলিক সীমানা নির্ধারণের একটা শুনানি সেখানে চলছিল। সেই অবস্থায় তারা যদি একটা রাজনৈতিক দলের নেতাকে পেটাতে পারে, তাহলে তারা কেন্দ্র যে তারা দখল করবে সেটা তো 100% নিশ্চয়তা তারা অলরেডি আজকের এই ইলেকশন কমিশনের যে সহিংসতা তারা তৈরি করেছে সেটির মাধ্যমে প্রমাণিত হয়। এবং এই সহিংসতা প্রমাণ করে যে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে পরিবেশ, সেই পরিবেশ এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রস্তুত করতে পারেনি। এবং সেই নির্বাচনী পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড যদি নির্বাচনী পরিবেশ যদি তৈরি করতে না পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কখনোই জাতীয় নির্বাচন আয়োজনের কথা তারা কখনো ভাবতেও পারে না। আমরা চাই যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, প্রশাসনকে পুরোপুরি নিরপেক্ষ করতে হবে এবং জাতির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পষ্ট করতে হবে যে আপনি কি এখন পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি আপনি সেই জায়গায় নিয়ে যেতে পেরেছেন যে তারা কেন্দ্র দখল ঠেকাতে পারবে না? সেই জায়গায় কি আমরা এখন পর্যন্ত পুলিশকে দেখতে পেয়েছি? পুলিশ কি সেই ধরনের মানসিকতা এখন পর্যন্ত আছে যে তারা কোনো একটা কেন্দ্র দখল করতে যখন কেউ যাবে তখন তাকে আটকাবে? এই ধরনের অবস্থায় কি আমরা পুলিশিংকে আমরা কি নিয়ে যেতে পেরেছি? আমরা পুলিশকে কিন্তু সেই পর্যায়ে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং ইলেকশন কমিশনকে আমরা দেখতে পাচ্ছি না। ইলেকশন কমিশন যেভাবে একটা পক্ষপাতমূলক আচরণ করতেছে, সেটি আসলে উদ্বেগের বিষয় যে এই ইলেকশন কমিশন দিয়ে কি আপনি ইলেকশন করতে পারবেন? এই ইলেকশন কমিশন দিয়ে কি আসলে কখনোই বাংলাদেশের মধ্যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন কি সম্ভব? এই ইলেকশন কমিশন তারা নির্বাচন উপহার দিতে পারে, কিন্তু এই ইলেকশন কখনো একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মতো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি, যেটি আজকের ইলেকশন কমিশনের যে কার্যালয়, সেই কার্যালয়ে যে বিএনপির যে সহিংসতা সেটি কিন্তু প্রমাণ করে।